This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আমাদের নজর থাকছে বেলডাঙ্গার দিকে। আপনারা জানেন আগামীকাল 6 ডিসেম্বর, আর এই দিনে অর্থাৎ আগামীকালই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার বিষয়ে অর্থাৎ তার এই সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবির। আর ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে সেখানে, এবং রাজ্যের পরামর্শে মোতায়েন করা হয়েছে সেখানে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে হুমায়ুন কবির তিনি পরিদর্শনে গিয়েছেন, এবং অপরদিকে যে ছবিটা আপনারা দেখছেন বেলডাঙ্গা এই এলাকা অর্থাৎ দুটো থানা এরিয়া, একদিকে রেজিনগর থানা, বেলডাঙ্গা থানা এলাকাতে সেখানে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে পেট্রোলিং চলছে, মোতায়েন রয়েছে, অর্থাৎ কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা এলাকাটা মুড়ে ফেলা হয়েছে। তাই দেওয়া হয়েছিল কেন্দ্র বাহিনী দিয়ে একটা ভয় দেখানো বা এরকম কিছু। আমি এসব ভয় পাই না। হুমায়ুন কবির আল্লাহকে ছাড়া কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রনায়ক কাউকে ভয় পায় না। হুমায়ুন কবিরের মৃত্যু একদিন হবে, বিএসএফ গুলি করে মারলে মেরে দেবে, চলে যাব শহীদ হয়ে। এখানে কেউ এসে মাথা কেটে নেবো বলছে, কেটে নিই, রাখ না, দেখি কতটা মাথা কাটতে আসে। হুমায়ুন কবিরের পৌঁছানোর আগে তার মাথা কোথায় থাকবে সে আটকে নেবে। আমার নিজস্ব 10টা ড্রোন ক্যামেরা বেলডাঙ্গা থেকে রেজিনগরের এই এনএইচ দ্বার সংলগ্ন জায়গায় থাকবে কাল সকাল থেকে। ড্রোন ক্যামেরাতে সব কে কি করছে, কে আইন ভাঙছে না কে ওখানে কনস্টিটিউশনসি করছে, কেউ ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে এখানে গন্ডগোল লাগার, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। মানে ভেতরে লোক ঢুকি গন্ডগোল। হ্যাঁ, এখানে তৃণমূলের অনেক খেলা আছে। তৃণমূল অনেক খেলা খেলছে রাজ্যপালকে কনফিডেন্সে নিয়ে। এই যে রাজ্যপাল এত অতিরিক্ত রিয়াক্ট করার তো তার দরকার নেই। আমাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। হুমায়ুন কবিরকে পাঙ্গা নেবে। হুমায়ুন কবির এখনই এসে বলুক যে হুমায়ুন কবিরকে আইসি বেলডাঙ্গা বলুক, ওসি রেজিনগরে বলুক যে আপনাকে অ্যারেস্ট করলাম। আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবে বা এফআইআর দেখাবে, কে এফআইআর করেছে, কখন এফআইআর হয়েছে, কিসের জন্য এফআইআর হয়েছে, আমি চলে যাবো নিজে থেকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর হিসাব চুকাবো ঘুরে এসে। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, ঠিক এই বিষয়টি অর্থাৎ হুমায়ুন কবির তিনি নিজের সিদ্ধান্তে অনড়, আর এদিকে রাজ্যের পরামর্শে 19 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ রীতিমতো কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এই বেলডাঙ্গা এলাকা। ওখানে এই মুহূর্তে ঠিক ছবিটা কেমন দেখছো, কিভাবে আয়োজন চলছে, আর নিরাপত্তার নজর, প্রশাসনিক নজরদারি সেটাই বা কতটা করা? দেখো, আমরা যেই জায়গাটি রয়েছি সেটি হচ্ছে জাতীয় সড়ক 12 নম্বর। সেই 12 নম্বর জাতীয় সড়কের পাশেই যেখানে মসজিদটির নির্মাণ হবে বলে তিনি দাবি করেছেন, এবং সেই জাতীয় সড়ক 12 নম্বরে যেটি বহরমপুর থেকে কলকাতাগামী রাস্তা, তার সেই রাস্তার বাম দিকে সেখানে মসজিদ নির্মাণ হবে বলে দাবি করেছেন। এবং সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ মানুষজনের ভিড় কিন্তু আজ থেকেই শুরু হয়ে গিয়েছে, এবং এখান থেকে 300 থেকে 400 মিটার দূরে একটি গ্রামের মধ্যে শিলান্যাসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সেখানে এবং সেই কারণে তিনি সেখানে মঞ্চের বাঁধার কাজ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার তোমাকে জানিয়ে রাখি, সকালে কিন্তু যে এই যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপর দিয়ে কিন্তু কেন্দ্র বাহিনী রুটমার্চ করছিল। তুমি যেমনটা বলছিলে যে 19 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে, সেই 19 কোম্পানি কেন্দ্র বাহিনীর মধ্যে কিন্তু এক কোম্পানি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছিল, এবং তারা রুটমার্চ করছিলেন। পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় ছিলেন, এবং এই মুহূর্তে যে এলাকায় যে সাজো সাজো রব এবং তাদের মধ্যে একটা উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু তৈরি হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভিড়, সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। কিসের জন্য এসেছেন এখানে? এখানে একটা বাবরি মসজিদ হবে বলে। কতটা মানে এই মসজিদের জন্য মসজিদ হবে, কতটা খুশি? বা বিশাল খুশি, আমরা অনেক খুশি। মানে মসজিদটা হবে শুনে আমরা অনেক খুশি। মানে আমরা এখানে মসজিদ দেখার জন্য এসেছি। কোথা থেকে আসছে? আমাদের বেলডাঙ্গা মজমপুর বাড়ি। আমার বেলডাঙ্গা থেকে আসছে। তো মানে এখানে মসজিদ হবে, কতটা খুশি? বিশাল আনন্দ। এই আনন্দ বলে আপনাকে আর দেখাতে পারবো না। বিশাল আনন্দ আমরা পেয়েছি এখানে। হুমায়ুন কবির একটা আশঙ্কা করছে তৃণমূলের লোকজন ঢুকিয়ে হয়তো অশান্তি পাকাতে পারে, তৃণমূল এরকম করতে পারে। না না, ওসব সিস্টেম না এখানে। এখানে ডাইরেক্ট আমাদের এখানে মুসলমান সমাজে আমরা এখানে সুস্থভাবে আমরা এখানে মসজিদ তৈরি করে আমরা এখানে এসেছি।
হ্যাঁ, এখানে দেখতে শান্তি পাচ্ছ থাকবে। এলাকার মানুষজনও কিন্তু সেই শান্তিভাবে সেই মসজিদ করব বলে দাবি করেছেন। হুমায়ুন কবির যেমনটা দাবি করছিলেন সেই একই দাবিতে তারাও অনড় রয়েছে এবং এখানে যে মসজিদ নজর রাখো কৌশিক। আপাতত ধন্যবাদ। দেখলেন তো বেশ একটা টান টান উত্তেজনা রয়েছে রেজিনগরে, মানুষজনের উৎসাহ বেশ রয়েছে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, আগুন নিয়ে খেলছেন হুমায়ুন কবির, গোটা দেশের মানুষ চিন্তিত, কথা বলছেন বিজেপি নেতা সজল ঘোষ। হুমায়ুন কবির যে আগুনটা নিয়ে খেলছেন, কত বড় মন্দির হবে বা কত বড় মসজিদ হবে সেটা বড় কথা নয়, বাবরের সঙ্গে এর কোনো সম্পর্কও নেই এটাও বড় কথা নয়, কিন্তু নামটা এত সেন্সিটিভ, এটার থেকে কি রিয়াকশান হবে এবং সেই রিয়াকশান স্ফুলিঙ্গের মতন কোথা থেকে কতদূর ছড়িয়ে পড়বে, এটা নিয়ে ভারতবর্ষের মানুষ চিন্তিত। সজল ঘোষ যখন বলছেন যে গোটা দেশবাসী চিন্তায় রয়েছেন, তখন অর্জুন সিং তিনি হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবিরকে, ফের তৃণমূলে ফিরে যাবেন হুমায়ুন, কটাক্ষ প্রাক্তন বিজেপি সাংসদের। ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে, তাতে কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন, তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে। কিন্তু মমতা ব্যানার্জি 3টে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে আর বলবে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝি ছিল, সব মিটে গেছে। একটা সময় তো আসবে কি আমার মিথ্যা কথা বা আপনার মিথ্যা কথা লোক বুঝতে পারবে। লোক যখন বুঝতে পেরেছে তখন এই বাবরি প্রকরণ চালু হলো। হুমায়ুন কবির ফ্রন্টম্যান অফ দি মমতা ব্যানার্জি। রাজনৈতিক নেতাদের মন্তব্য শুনে একথা পরিষ্কার যে 26-এর ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধে কোর্ট কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করলো না। মুর্শিদাবাদে যে হুমায়ুনের মসজিদ ইস্যু, সেই ইস্যুতে হস্তক্ষেপ করলো না কোর্ট, বরং শান্তি বজায় রাখার দায়িত্ব যে রাজ্যের সেটা বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রীতি নষ্টের আশঙ্কা প্রকাশ বিকাশ রঞ্জনের রাজ্যকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, আদালতে জানালেন রাজ্যের আইনজীবী। রাজ্য সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু সি দ্যাট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট ডিটিওরেটস, ডাজন্ট ক্রিয়েটস আ সিচুয়েশন অফ এনি কাইন্ড অফ কমিউনাল ডিসহারমনি, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরে যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, সেটা ওটা কন্টিনিউ হবে। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি একটা আন্ডারটেকিং দিয়েছি যে আমরা চাই যে সৌহার্দ্য বজায় রেখে কালকের যে শিলান্যাসটি হবে বাবরি মসজিদে সেটা আমরা বজায় রাখব। অনারেবল হাইকোর্ট মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি, আমার অধিকার আছে মসজিদ বানানোর, তাই ওনারা আমাকে তো আমি অনারেবল হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি, আমি বাহিনী এসছে, আমি স্বাগত জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার দেখুক ওনারা। আমি আশা করছি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যখন বলেছে যে আমি কোনো বেআইনি কাজ করছি না, আমি কনস্টিটিউশনকে সামনে রেখে এটা মসজিদ করছি, স্বাভাবিকভাবেই এখানে রাজ্য প্রশাসন আমাকে হেল্প করবে। এবং এছাড়া আমার 2000 ভলেন্টিয়ার থাকবে এই এলাকার। আমার নিজস্ব 10টা ড্রোন ক্যামেরা বেলডাঙ্গা থেকে রেজিনগরের এই এনএইচ তার সংলগ্ন জায়গায় থাকবে কাল সকাল থেকে। ড্রোন ক্যামেরাতে সব কে কি করছে, কে আইন ভাঙছে না কে ওখানে কনস্টিটিউশনসি করছে, কেউ ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে এখানে গন্ডগোল লাগার, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে তৃণমূলের অনেক খেলা আছে। অনুষ্ঠান করতে না বলার কোনো প্রশ্নই নেই। যদি বলে সেটা ইগনোর করব। যে কোনো জায়গাকে বাবরি মসজিদ বললেই সেটা বাবরি মসজিদ হয়ে যায় না। বাবরি মসজিদ একটাই, ভারতবর্ষের সংখ্যালঘুদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রস্থল। বরং এটা করে হুমায়ুন যেটা করছেন, সংখ্যালঘুদের সেই আস্থা এবং বিশ্বাসে আঘাত দিচ্ছেন। স্বাভাবিকভাবে আমরা কখনোই চাইব না এটা নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হোক। তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়, তো কেন্দ্রীয় সরকারের বাহিনী, তো আমরা চাইব যাতে শান্তি এবং সৌহার্দ্যের বাতাবরণ সেটা বজায় থাকে। তার জন্য রাজ্য সরকার যা যা প্রিভেন্টিভ মেজার নেওয়ার নিয়েছে। ছুঁচো মেরে হাতগন্ধ করার রাজনীতি আমাদের করার প্রয়োজন নেই।
যা পাপ তা তো তৃণমূল কংগ্রেস করেছে, অতএব পাপের ভাগীদার তৃণমূল কংগ্রেসকে হতে হবে এবং তাতে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থাও রাজ্য প্রশাসনকে করতে হবে। একদম সঠিক বক্তব্য আদালতের। আর আমরা মনে করি এটা তৃণমূল সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে এই জাতীয় আওয়াজ তুলিয়েছিল। আর এখন দেখা যাচ্ছে ওদের পোষা সাপই এখন ওদেরকে ছোবল মারতে যাচ্ছে। অতএব সেই কারণে যাতে সাম্প্রদায়িকতা যাতে না ছড়ায়, যাতে স্বাভাবিকভাবে জনজীবন ঠিক থাকে, তা দেখার দায়িত্ব রাজ্য সরকার। আর এদিকে আপনাদের জানাই যে আজ বিধায়ক পদ ছাড়ছেন না তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড হুমায়ুন কবির। আগামীকাল আপনারা জানেন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে এবং সেই কারণে এই কর্মসূচির জন্য আজ তিনি মুর্শিদাবাদেই থাকছেন এবং বিধায়ক পদ ছাড়ার জন্য সেখানে স্পিকারের কাছে গিয়ে চিঠি দিতে হয়, যে কারণে আজ তিনি সশরীরে যেতে পারবেন না এবং তিনি যেটা জানিয়েছেন যে 17 তারিখ ইস্তফা দেবেন এবং 22শে ডিসেম্বর নতুন দলের সূচনা করবেন, আগেই ঘোষণা করেছেন হুমায়ুন কবির। দলের কিছুতে নেই, আমি দল তো সাসপেন্ড করেছে, দলের কিছুতে নাই। একটা বুথের মেম্বারশিপ আছে, ওই পার্থ চট্টোপাধ্যায় 2012 সালের 20শে নভেম্বর দিয়েছিল, ওই 10 টাকার টোকন একটা পার্টি মেম্বার, তো ওটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, কালকেই রাত্রে ছিঁড়ে ফেলে দিয়েছি। ওটার জন্য আর কিছু আমার দরকার নেই। আর বিধায়ক পদ 17 তারিখে যাব। আমার সঙ্গে 12 জন বিজেপির এমএলএ আছে আমার কমিটিতে, আমি একটা পিএলডি কমিটির চেয়ারম্যান আছি বিধানসভায়, সেই কমিটিতে আমি সহ 8 জন টিএমসির আর 12 জন বিজেপির এমএলএ আছে। তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আমি যদি কাল বা পরশু রিজাইন করে দিই, কারণ আমাকে ওই মিটিংটা করতে হবে। স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব, যদি উনি নিচে থাকেন, উপরে আমার রুম নম্বর 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসব। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। দিদি তো সব জানেন এগুলো। তাকে দিয়ে যখন দাঙ্গা করেছিলেন আমাকে হারানোর জন্য, তখন তো হুমায়ুন আপনার স্নেহের ভাই ছিল, তখন আপনি হুমায়ুনকে খুবই খাতির করতেন। এই হুমায়ুন কবির আপনার তো দামাল ছেলে ছিল, দাঙ্গা করাতে পারে, হিন্দু মুসলমানের ভোট বিভাজন করাতে পারে, দিদির তখন প্রয়োজন ছিল। দাঙ্গা করালো, দিদি একটাও তার বিরুদ্ধে বলেননি এটা ঠিক হলো না। অভিষেক মানে তার ভাই খোকা বাবু নাকি তাকে জিজ্ঞেস করেছিল কেন দাঙ্গা হলো, বলছে তোমার পিসিকে জিজ্ঞেস করো। পিসি যে কি জিনিস বাংলার মানুষ ধীরে ধীরে বুঝবে। ভোটমুখী বাংলায় 7 ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড ময়দানে নজিরবিহীন আয়োজন সনাতন সংস্কৃতি পরিষদের। সমাজে শান্তি ও স্থিরতা আনতে গীতা পাঠ দাবি উদ্যোক্তাদের। রবিবার সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সূচনা হবে। গীতা পাঠের কর্মসূচি ঘিরে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ব্রিগেড জুড়ে সিসি ক্যামেরায় কড়া নজর পড়েছে। লোকসভা ভোটের আগে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনের। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ, তারা আয়োজন করছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আয়োজকদের দাবি এই ধরনের অনুষ্ঠান শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা, স্কুল, কলেজ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা এই গীতা পাঠের কর্মসূচিতে অংশ নেবেন এবং এই কর্মসূচিতে গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দ মহারাজ তিনি সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসাবে আসার কথা রয়েছে সাধ্বী রীতাম্ভরার, যোগগুরু বাবা রামদেব তিনিও উপস্থিত থাকবেন। বাগেশ্বর ধামের সরকার ধীরেন্দ্র শাস্ত্রীও সম্মানীয় অতিথি হিসাবে এই অনুষ্ঠানে আসবেন। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় তুঙ্গে, আর মাত্র হাতে সময় রয়েছে 24 ঘন্টা এবং সে কারণেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলা যায়। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ এই রাজ্য কেন অতীতে অন্য কোথাও হয়নি এমনটাই দাবি করছেন আয়োজকরা। কিন্তু কেন এই ধরনের আয়োজনের প্রয়োজন পড়ল? আয়োজকদের মতে যে সমাজের মধ্যে একটা ধর্মীয় বিভাজন তৈরি হয়েছে, সমাজের মধ্যে অস্থিরতা রয়েছে, আর গীতাপাঠের মধ্যে দিয়ে শান্তি স্থিরতা ফিরে আসবে এবং সে কারণেই তাদের এই ধরনের আয়োজন, তেমনটাই দাবি করছেন
তারা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। গীতা পাঠ অত্যন্ত পবিত্র কাজ, কিন্তু স্বামী বিবেকানন্দই তো বলে গিয়েছিলেন ফুটবল খেলা গীতা পাঠ অপেক্ষা শ্রেয়তর। আবার সেই স্বামী বিবেকানন্দকে কদিন আগে গালিগালাজ করেছেন সুকান্ত মজুমদার। তাই এই গীতা পাঠের পেছনে ধর্মাচরণ কতটা আর রাজনীতি কতটা, ঠিক কাউন্টার পিকটা হচ্ছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বানানোর উদ্যোগ। তার পিছনে ধর্ম কতটা রাজনীতি কতটা যেরকম সব মানুষ বুঝতে পারছেন, এই গীতা পাঠের পেছনেও আসলে ধর্ম কতটা রাজনীতি কতটা বাংলার মানুষ এত বোকা নন। বাংলার মানুষ রবীন্দ্রনাথে বাঁচেন, বাংলার মানুষ লালন ফকিরকে আশ্রয় করে বাঁচেন। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্তরা। দুটোর প্রেক্ষাপটই আলাদা। বাবরি মসজিদ যেটা দীর্ঘদিন এই ভারতবর্ষে চর্চার বিষয়বস্তু হয়েছিল, তার সম্পূর্ণ রায়দান সুপ্রিম কোর্টে হয়ে গিয়েছে। সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এটা একটা ক্লোজ চ্যাপ্টার। গীতা পাঠ এটা হচ্ছে ধার্মিক, আত্মিক এবং ঐক্য সংহতির জাগরণ। আজকের দিনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল, সেখানে হিন্দুদের উদ্বাস্তু শুধু হতে হয় না, সেখানে দাঁড়িয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসদেরকে খুন হতে হয় পুলিশি ঘেরাটোপে জিহাদি প্রতিবেশীদের দ্বারা। ফলে এখানে গীতা পাঠটা আবশ্যক। ঘরে ঘরে গীতা সবাই পড়লেই পারে, 5 লক্ষ কণ্ঠে কেন? প্রতিদিন যদি মনে করে মোদিজি সবাইকে বুদ্ধি দিতে পারে, যেমন কোভিডের সময় বলেছিল একসঙ্গে তালি বাজাও, সব পালাবে কোভিড ভাইরাস। এখনই বলে দিক যে দেশের শান্তির জন্য একসঙ্গে সব গীতা পড়ো। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। কালকে যদি মুসলমান বলে আমি কোরআন পাঠ করব, তখন ভালো লাগবে তো? মানতে পারবেন তো? এগুলো করে কি লাভ? আপনারা সরকারে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী সরকারে, মোদিজি সরকারে, সরকারের কাজকর্ম নিয়ে মানুষকে বলুন কি করতে চাইছেন বলুন। সম্প্রদায়ের বিভাজন, জাতপাতের বিভাজন করে কার লাভ হচ্ছে?